আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 6 নিয়ে আলোচনা করব। অধ্যায় 6-এর নাম হচ্ছে শক্তির রূপান্তর। আমরা এই অধ্যায়ের মাধ্যমে কিন্তু যদি রিডিংটি পড়ো তাহলে আমরা কিন্তু শক্তি সম্পর্কে জানতে পারবো। আমরা জানি শক্তি হচ্ছে কোনো কাজ করার সামর্থ্য, শুধু শক্তি সম্পর্কে জানতে পারবো না, আমরা কিন্তু হচ্ছে শক্তির রূপান্তর, শক্তি যে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয় এই সম্পর্কে জানতে পারবো এবং শক্তির সঞ্চালন সম্পর্কে জানতে পারবো। তোমরা প্রথমে রিডিংটি ভালো মতো পড়বে। রিডিংটি ভালো মতো পড়লে কিন্তু যেখান থেকে তোমাদের শূন্যস্থান কিংবা সঠিক উত্তর বামনা না শুনে কেন তোমরা পারবে। যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু রিডিং পড়া আবশ্যক, কারণ রিডিংয়ের মধ্যে থেকে সব আসে, রিডিংয়ের মানে মেইন বইয়ের বাইরে কিছুই আসে না। তাই তোমরা কখনো গাইড বই মুখস্থ করার চেষ্টা করবে না, সবসময় রিডিংটি বুঝে বুঝে পড়বে। রিডিং বুঝে বুঝে পড়লে তোমাদের প্রশ্ন যদি অন্যভাবে বানিয়ে লেখে, এই অনুষ্ঠানের বাইরেও থাকে, তোমরা কিন্তু প্রশ্ন উত্তর দিতে পারবে, কারণ এই মেইন বইয়ের বাইরে, রিডিংয়ের বাইরে কোনো কিছুই তোমাদের কখনোই আসবে না। আচ্ছা, আজকে আমরা যে রিডিং নিয়ে আলোচনা করবো না, আমরা শুধু আজকে ষষ্ঠ অধ্যায়ের অনুশীলন নিয়ে আলোচনা করব। তোমরা ভালো মতো রিডিংটি বুঝে বুঝে পড়বে। আমি পরবর্তী ভিডিওতে রিডিংটি বুঝে বুঝে পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমাদের হচ্ছে অনুশীলনী 60 নম্বর পৃষ্ঠার মানে অর্থাৎ 6 অনুশীলনের মধ্যে প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ করি। আমরা শূন্যস্থানগুলো পূরণ করব। দেখবে এই শূন্যস্থানগুলো প্রত্যেকটি কিন্তু তোমাদের রিডিংয়ের কোনো না কোনো বাক্যে রয়েছে। ক আছে শক্তি হলো কাজ করার ড্যাশ। শক্তি কি আমরা পড়েছিলাম? শক্তি হলো কাজ করার সামর্থ্য। তাহলে এখানে হবে হচ্ছে সামর্থ্য। আর তোমরা পড়ার সাথে সাথে লিখে ফেলবে। লিখে ফেললে কিন্তু কি হয়, তোমাদের আরও মানে পড়াটা মনে থাকবে। একবার লেখা কিন্তু 10 বার পড়ার সমান। ঠিক আছে, এই যে আমরা পড়েছি শক্তি হলো কাজ করার সামর্থ্য, এগুলো সব রিডিংয়ের মধ্যেই আছে। তারপর যান্ত্রিক শক্তি হলো ড্যাশ ও ড্যাশ শক্তির যোগফল। এখানে কিন্তু দুইটি গ্যাপ ফিল আছে, ব্ল্যাঙ্ক আছে। তাহলে আমরা দেখেন যান্ত্রিক শক্তি হলো স্থিতি ও গতি শক্তির যোগফল। তাহলে কি হবে, যান্ত্রিক শক্তি হচ্ছে স্থিতি আর এখানে হবে গতি। স্থিতি ও গতি শক্তির, এখানে উ দিতে পারো, ও গতি শক্তির যোগফল। তারপর তাপের চলার প্রক্রিয়াই হলো কি, তাপ চলার প্রক্রিয়া হলো তাপ সঞ্চালন। ঠিক আছে, চলার প্রক্রিয়া হলো তাপের সঞ্চালন। তারপর গহতে কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হয় ড্যাশ পদ্ধতিতে। কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হয় হচ্ছে পরিবহন পদ্ধতিতে। এটা হবে পরিবহন। আমরা জানি হচ্ছে কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ সঞ্চালিত হয় পরিবহন পদ্ধতিতে, আর তরল এবং বায়ু পদার্থের মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হয় হচ্ছে পরিশোধন পদ্ধতিতে। ঠিক আছে, আমরা এখন দ্বিতীয় আছে শুদ্ধ ও অশুদ্ধ নির্বাচন করি। এখানে প্রথমটা আছে তাল পাতার নিচের চরকি বাতাসের সাহায্যে ঘোরানোর সময় তাপ শক্তি ব্যবহৃত হয়। এটা কি সত্য না মিথ্যা, শুদ্ধ না অশুদ্ধ? তাল পাতার তৈরি চরকি বাতাসের সাহায্যে ঘোরানোর সময় তাপ শক্তি ব্যবহার করা হয় না। ঠিক আছে, বায়ু শক্তি ব্যবহার করা হয়, তাহলে এটা হবে অশুদ্ধ। তারপর খাবার, জ্বালানি, কয়লা ইত্যাদি রাসায়নিক শক্তির উৎস, এটা হচ্ছে শুদ্ধ। তারপর পরিশোধন পদ্ধতিতে তরল ও বায়ুর মাধ্যমে তাপের সঞ্চালন হয়। হ্যাঁ, পরিশোধন পদ্ধতির মাধ্যমে কিন্তু তরল ও বায়ু পদ্ধতিতে তাপের সঞ্চালন হয়। তারপর সূর্য থেকে পরিবহন পদ্ধতিতে পৃথিবীতে আলো আসে, এটা অশুদ্ধ হবে। সূর্য থেকে পরিবহন পদ্ধতিতে না, সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আলো আসে। সূর্য থেকে যখন আলো আসে এতে কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, সরাসরি পৃথিবীতে আসে। আর মাধ্যমে যদি প্রয়োজন না হয় তাহলে কিন্তু সেটাকে বিকিরণ পদ্ধতি বলা হয়। তাহলে সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আলো আসে, পরিবহনটা এটা অশুদ্ধ হবে, তাহলে অশুদ্ধ। এটা এখন অশুদ্ধতে টিক চিহ্ন দিলাম। তারপর শক্তির পুনর্ব্যবহার করলে শক্তির সংরক্ষণ হয়। অবশ্যই শক্তি যদি আমরা পুনর্ব্যবহার করি তাহলে শক্তির অবশ্যই সংরক্ষণ হবে, এটা শুদ্ধ। তাহলে আমাদের সত্য মিথ্যা বা শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করা শেষ। তারপর আমাদের 3 আছে হচ্ছে 4টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং 4 বর্ণনামূলক প্রশ্ন আছে 3টি, এগুলো আমরা খাতা থেকে পড়ব। আচ্ছা, কতে আছে শক্তির বিভিন্ন রূপের নাম লেখো। শক্তির বিভিন্ন রূপ হলো, আমাদের শক্তির বিভিন্ন রূপ রয়েছে। এই রূপগুলো আমরা যখন পরীক্ষাতে আসবে আমরা সবসময় একটু নাম্বারিং করে লিখবো। নাম্বারিং করলে কিন্তু দেখতে সুন্দর লাগে এবং ভালো মার্ক পাওয়া যায়। তোমরা চেষ্টা করবে লেখা পরিষ্কার করে লিখতে এবং সব কিছু একটু পয়েন্ট আকারে লিখতে। পয়েন্ট আকারে লিখলে একটা ভালো নাম্বার পাওয়া যাবে। তোমরা এখন থেকে যারা বৃত্তি পরীক্ষা দেবে বৃত্তি পরীক্ষার মতো করে প্রস্তুতি গ্রহণ করো। আর বৃত্তি পরীক্ষা না দিলেও তোমরা কিন্তু চেষ্টা করবে যে যাতে পরীক্ষাতে ভালো করা যায়, আর এখন থেকে ভালো করলে তোমরা ভবিষ্যতে ভালো করতে পারবে। তাহলে শক্তির বিভিন্ন রূপ হলো 1 যান্ত্রিক শক্তি, 2 গতি শক্তি, 3 বিভব শক্তি, 4 আলো শক্তি,
5 তাপ শক্তি, 6 রাসায়নিক শক্তি, 7 বৈদ্যুতিক শক্তি ও 8 নিউক্লিয় শক্তি। তোমরা কমপক্ষে 5টি শক্তি রূপের নাম দিবে, সংক্ষিপ্ত প্রশ্ন যেহেতু। 5টি নাম যদি দিতে পারো তাহলে কিন্তু এটা ভালো মার্ক পাবে, আর যদি সব দিতে পারো ভালো, বেশি সময় লাগবে না এগুলো দিতে, শক্তির বিভিন্ন রূপের নাম। তারপর হচ্ছে খতে আছে আলো সঞ্চালনের মাধ্যমে প্রয়োজন হয় না। এই বিষয়টি আমরা কিভাবে বোঝাতে পারি? আচ্ছা, আলো সঞ্চালনে কোনো মাধ্যমে প্রয়োজন হয় না, এটা আমরা কিভাবে বোঝাতে পারি? উত্তর, সূর্য আলো পৃথিবীতে পৌঁছায় মহাকাশ অতিক্রম করে, যেখানে কোনো মাধ্যম নেই, না বায়ু, না পানি, না কঠিন পদার্থ, তবুও আমরা আলো পাই। অর্থাৎ আলো শূন্যস্থান থেকে বা ভ্যাকুয়ামেও চলতে পারে। আচ্ছা, শূন্যস্থান মানে হচ্ছে ভ্যাকুয়ামে চলতে পারে, যা প্রমাণ করে যে আলো সঞ্চালনে মাধ্যমের প্রয়োজন হয় না। ঠিক আছে। তারপর গ নাম্বার হচ্ছে বৈদ্যুতিক কিস্তিতে শক্তির কি রূপান্তর ঘটে? বৈদ্যুতিক কিস্তিতে বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে। বৈদ্যুতিক শক্তি হিটার কয়েলকে গরম করে এবং সেই তাপ কাপড় ইস্ত্রি করতে ব্যবহৃত হয়। তারপর গ নাম্বার কোশ্চেন হচ্ছে কিভাবে বাসার শক্তি অপচয় কমানো যায়, কয়েকটি উদাহরণ দাও। আচ্ছা, বাসায় যে বিভিন্ন শক্তি আমরা ব্যবহার করে থাকি, বৈদ্যুতিক শক্তি, তাপ শক্তি, এগুলো আমরা কিভাবে অপচয় রোধ করতে পারি? তাহলে উত্তর হলো, বাসার শক্তি অপচয় কমানোর উপায় হচ্ছে 1 প্রয়োজন ছাড়া বাতি ও ফ্যান বন্ধ রাখা, 2 শক্তি সাশ্রয়ী এলইডি বাল্ব ব্যবহার করা, 3 ফ্রিজ বা এসি বারবার না খোলা, 4 পানি বা গ্যাস অপচয় না করা, 5 রান্না করার সময় হাঁড়ির ঢাকনা ব্যবহার করা, 6 বৈদ্যুতিক যন্ত্রের অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ রাখা। তাহলে আমরা এভাবে কিন্তু আমাদের বাসায় যে বিভিন্ন শক্তির ব্যবহার সেগুলো কমাতে পারি। তারপর আমাদের বর্ণনামূলক প্রশ্ন আছে 4-এ 3টি, সেগুলো আমরা পড়ব। কতে হচ্ছে সূর্য শক্তির প্রধান উৎস, এই কথাটি ব্যাখ্যা করো। আমরা কিন্তু জানি সূর্য হচ্ছে পৃথিবীর সকল শক্তির উৎস। এটা কিভাবে, এটা আমরা ব্যাখ্যা করবো। উত্তর হচ্ছে, সূর্য হলো পৃথিবীর সমস্ত জীবের জন্য শক্তির প্রধান উৎস। প্রকৃতি প্রায় সব শক্তির উৎসই সরাসরি বা পরোক্ষভাবে সূর্যের উপর নির্ভরশীল। পৃথিবীতে আলো এবং তাপ পাওয়ার একমাত্র প্রাকৃতিক উৎস হলো সূর্য। সূর্যের তাপ ও আলো উদ্ভিদের জন্য অপরিহার্য। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে। এই খাদ্যের উপরই সকল প্রাণীর জীবন নির্ভরশীল। নদী, বায়ু, বৃষ্টি ও আবহাওয়ার পরিবর্তনও সূর্যের তাপের কারণে ঘটে। আবার কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জ্বালানিও আসলে বহু বছর আগে উদ্ভিদের মধ্যে সঞ্চিত সূর্যালোক শক্তির রূপ। ফলে বলা যায় পৃথিবীতে শক্তির উৎসের মূল উৎস সূর্য, তাই সূর্যকে শক্তির প্রধান চূড়ান্ত উৎস বলা হয়। তারপর খ নম্বর প্রশ্ন হচ্ছে আলো সোজা পথে চলে, এই বিষয়টি পরীক্ষণের আলোকে ব্যাখ্যা করুন। উত্তর, আলো এক স্থান থেকে অন্য স্থানে সরল রেখায় সঞ্চালিত হয়, এটাই আলোর একটি মৌলিক বৈশিষ্ট্য। পরীক্ষণের মাধ্যমে আমরা এটিকে সহজেই প্রমাণ করতে পারি। যেমন একটি টর্চ লাইট জ্বালিয়ে যদি অন্ধকার ঘরে সোজা করে সামনে রাখি, দেখা যায় টর্চের আলো সোজা একটি রেখার মতো অগ্রসর হয়। এই আলোক রেখা কোনো বাঁক নেয় না। আবার একাধিক গর্তযুক্ত কার্ডবোর্ডকে এক সরলরেখায় সাজিয়ে রেখে টর্চের আলো দিলে কেবল তখনই আলো শেষ গর্ত দিয়ে বের হবে যখন সব গর্ত সোজা লাইনে থাকবে। ছায়া তৈরিও আলোর সোজা পথে চলার প্রমাণ। মোমবাতি বা বৈদ্যুতিক বাতির সামনে কোনো বস্তু রাখলে পেছনে স্পষ্ট ছায়া তৈরি হয়। এছাড়া সূর্য আলো মহাকাশ পেরিয়ে সরল রেখায় পৃথিবীতে আসে। এইসব পরীক্ষণ ও দৈনন্দিন অভিজ্ঞতা প্রমাণ করে যে আলো সবসময় সরল রেখায় সঞ্চালিত হয়। আমাদের গ নম্বর প্রশ্ন হচ্ছে বাড়িতে আমরা কোন কাজে কোন শক্তি ব্যবহার করে থাকি তা ছকে উপস্থাপন করো। উত্তর হবে, বাড়িতে আমরা যে কাজে যেসব শক্তি ব্যবহার করি তা হলো কাজ, বাতি জ্বালানো ব্যবহৃত শক্তি হচ্ছে বৈদ্যুতিক শক্তি, ফ্যান চালানো এটা হচ্ছে বৈদ্যুতিক শক্তি, টিভি দেখা বৈদ্যুতিক শক্তি, রান্না করা তাপ শক্তি, খাবার খাওয়া রাসায়নিক শক্তি, ইস্ত্রি করা এটা হচ্ছে বৈদ্যুতিক শক্তি, আর বৈদ্যুতিক শক্তিটা আবার তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে ইস্ত্রি করা হচ্ছে বৈদ্যুতিক শক্তি আর তাপ শক্তি। তাহলে আমরা বাড়িতে কিন্তু এসব কাজ করি এবং এসব কাজে এই শক্তিগুলো ব্যবহার করে থাকি।
আজকের যে ক্লাসটি শক্তির রূপান্তর অধ্যায়ের সেটির এই পর্যন্তই। আমরা অনুশীলনীগুলো সমাধান করেছি সহজভাবে। তারপর যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।